দেখো, আমরা যতই নাটক করি আর যাই করি, এটা তো জলের মতো পরিষ্কার। আমাদের পশ্চিমবঙ্গে হয় টিএমসি ক্ষমতায় আসবে অথবা বিজেপি ক্ষমতায় আসবে, এটা জলের মতো পরিষ্কার। আর সবাই জানি হয় বিজেপি অথবা টিএমসি। বাকি দলগুলো হয়তো দুটো চারটে করে সিট পাবে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এবারের নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আগামী প্রজন্ম কোন দিকে যাবে, আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আগামী প্রজন্মের কতটা উন্নতি করবে বা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, ভবিষ্যতে কোন দিকে যাবে, তারই দিক নির্দেশনা হবে, তারই দিক নির্ধারণ হবে। আপনারা যারা টিএমসি লাভার আছেন বা টিএমসি ভক্ত আছেন, তারা টিএমসির কাজকর্মকে উন্নয়ন মনে করেন। যারা বিজেপি ভক্ত আছেন, তারা বিজেপির কাজকে উন্নয়ন মনে করেন। এবার বিজেপির ঘোষণাপত্র আর টিএমসির ঘোষণাপত্র আপনাদের সামনে তুলে ধরবো। তুলে ধরার পর আমি টিএমসির ঘোষণাপত্রের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তুলে ধরবো, এবং বিজেপির ঘোষণাপত্রের কিছু ভালো দিক কিছু খারাপ দিক তুলে ধরবো। কিছু ভালো দিক, সত্যি ভালো দিক, এবং সত্যি কিছু খারাপ দিক। তো প্রথমে আমি গতকাল একটা লাইভ ভিডিও করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে করেছিলাম, ফেসবুকেও করেছিলাম। কিন্তু আজকের ভিডিওটি আরো ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং কেন বলছি ইন্টারেস্টিং? এখানে এই যে ঘোষণাপত্র দিয়েছে, এই ঘোষণাপত্রের অনেক ফাঁকি ঝুঁকি রয়েছে, অনেক ফাঁকি ঝুঁকি, মিথ্যা বলি রয়েছে দুপক্ষের থেকেই। সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। প্রথমে আমি চলে আসি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি বা যে স্বপ্ন, যে আশা, যে 10 প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞার ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরি। তারপর আপনার বিচার বিবেচনা করবেন যে সামনে 26শে বিধানসভা নির্বাচনে আপনার ভবিষ্যৎ, আপনার পরবর্তী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরবর্তী জেনারেশন, আপনার নাতিপুতি কোন দিকে যাবে, বা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কি হবে, শিল্প কি হবে, পশ্চিমবঙ্গের নিরাপত্তা কি হবে, পশ্চিমবঙ্গের সমস্ত পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু, সম্প্রীতি কি হবে, সমস্ত কিছু আপনারা বিচার করবেন। কিন্তু প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু বলতে তার যে 10 প্রতিজ্ঞা, অর্থাৎ এবার ক্ষমতা আসার পর দিদি কি কি করবেন, তার যে 10 প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাগুলো তুলে ধরছি এবং তার ভালো দিক এবং খারাপ দিকও বলবো। তো প্রথমে বলি, শুনলেন দিদির প্রথম প্রতিজ্ঞা যে লক্ষ্মী ভান্ডারে মাসিক 1500 টাকা করে দেওয়া হবে, এবং যারা তপশিলি জাতি এবং জনজাতি অর্থাৎ এসসি এসটি, তাদেরকে 1700 টাকা করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। অলরেডি তিনি এই প্রতিজ্ঞার পদার্পণ করেছেন। এটা প্রথম প্রতিজ্ঞা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের। দ্বিতীয় প্রতিজ্ঞা, জীবিকাহীন যুবকদের বাংলা যুবসাথী প্রকল্পে মাসিক 1500 আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবসাথী বলতে এই বেকার ভাতার কথা বলা হচ্ছে। বেকার ভাতায় যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1500 টাকার কথা বলা হচ্ছে, দেওয়া হবে। প্রতি মাসে 1500 করে টাকা বেকার ভাতায় সবাই যারা নাম লিখিয়েছে তারা 1500 করে টাকা পাবে। অনেকে পেয়েছে। দিদি ক্ষমতায় আসলে আর কি করবে, এটা 2 নম্বর প্রতিজ্ঞা, 2 নম্বর ঘোষণাপত্র। কৃষক পরিবারগুলোকে নিরবিচ্ছিন্ন সহায়তা, ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য এবং কৃষি ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য 30,000 কোটি টাকা বাজেট, এটা দিদির বাজেট রয়েছে, বাজেট রেখেছে। আচ্ছা, তারপর পরবর্তী 4 নম্বর প্রতিজ্ঞা কি, বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকা বাড়ি, অর্থাৎ যাদের বাড়ি এখনো পাকা হয়নি, তাদের বাড়ি নিশ্চিতভাবে পাকা করার পরিকল্পনা। তারপর পরবর্তী প্রতিজ্ঞা, মানে অর্থাৎ 5 নম্বর প্রতিজ্ঞা কি বলা হচ্ছে, ঘরে ঘরে নল পরিশ্রুত পানীয় জল, বাংলার সমস্ত বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে এগুলো করবে। আরো কিছু রয়েছে, 5টা হয়েছে, আরো 5টা রয়েছে প্রতিজ্ঞা, অর্থাৎ ঘোষণাপত্র। প্রতি বছর প্রতিটি ব্লকে ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়, অর্থাৎ দুয়ারে চিকিৎসা প্রকল্প। অর্থাৎ আপনারা দেখছিলেন দুয়ারে সরকার, বিভিন্ন এসসি কার্ড, ওবিসি কার্ড, আমি জানি না আপনাদের এসসি কার্ড ওবিসি কার্ড কেউ দুয়ারে সরকার দিয়ে হয়েছে কিনা, যাই হোক, এবারে দুয়ারে চিকিৎসা প্রকল্প, দুয়ারে চিকিৎসা, অর্থাৎ আপনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো, সেটা প্রাথমিক বিদ্যালয় হোক, হাই স্কুল হোক, নিয়ার বাই কোথাও ক্যাম্প হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনি দেখাতে পারবেন, যেমন সরকারি হসপিটালে যান ওরকম গিয়ে দেখাতে পারবেন। তারপর দেখুন, বিশ্বমানের লজিস্টিক, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো ও অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ
বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার, এটা বলছে। এই হচ্ছে তার পরবর্তী প্রতিজ্ঞা। আচ্ছা, তারপরে কি বলছে, যে বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা সাহায্য করার পাশাপাশি ধীরে ধীরে তার ভাতার সুরক্ষা পরিধিকে আরো সম্প্রসারিত করা এবং যোগ্য প্রবীণ নাগরিকের এর আওতায় আনা, অর্থাৎ বার্ধক্য ভাতার কথা বলা হচ্ছে, সুনিশ্চিত করা। তারপর প্রশাসনিক সুবিধা কি বলছে, 7টি জেলা তৈরি করা, অর্থাৎ এই যে জেলা রয়েছে 23টা জেলা, এই জেলাগুলোকে আরো ভেঙে 7টি নতুন জেলা, প্রশাসনিক সুবিধার জন্য 7টা জেলা তৈরি করা হবে। সামগ্রিক ভৌগোলিক পুনর্বাসনের জন্য মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করা হবে। তো এই যে দিদি, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার পুনরায় ক্ষমতায় আসে, তাহলে তার এই হচ্ছে প্রতিশ্রুতি, এই হচ্ছে ক্ষমতায় আসলে আমি এগুলো করবো, তার এই 10টা তার প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা। এবার আমি এই যে ঘোষণাপত্র দিয়েছে, এই ঘোষণাপত্রের আমি যদি ভালো দিক বলি, তাহলে ভালো দিক কি বলতে পারি? ভালো দিক বলতে পারি এই যে কৃষি ক্ষেত্রে বাজেটের কথা বলা হয়েছে, 30,000 কোটি টাকা বাজেট, কোন কোন খাতে কি কি করবে জানি না, কিন্তু 30,000 বাজেট, এটা আমি একটা ভালো দিক বলছি। আর ভালো দিক কি বলতে পারি, এই যে বলছে বিশ্বমানের লজিস্টিক, বন্দর, বাণিজ্য, এগুলো পরিকাঠামো, ওদের জন্য গ্লোবাল ট্রেড সেন্টার এগুলো করবে, দীর্ঘ 15 বছরে করতে পারেনি, কিন্তু এবার আবার দিয়েছে, এটা একটা ভালো দিক বলবো। হ্যাঁ, ভালো প্রতিজ্ঞা। আর লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে মায়েদের, এটাও একটা ভালো প্রতিজ্ঞার মধ্যেই ফেলছি, কারণ এখন এটা জনপ্রিয় হয়ে গেছে, সবাই এটা চাইছে। গেল। আচ্ছা, বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে দিদির, এটাও একটা প্রতিজ্ঞা, এটা একটা ভালো প্রতিজ্ঞা, শুদ্ধ পরিশ্রুত জল পৌঁছাবে। তো এই হচ্ছে দিদির ভালো প্রতিজ্ঞাগুলোর কথা বললাম, যে প্রতিজ্ঞাগুলো করেছে 10টি প্রতিজ্ঞা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে খারাপ দিকগুলো তুলে ধরে দিদির, তারপরে পরবর্তীতে বিজেপির ঘোষণাপত্রে আসছি। দেখুন, এখানে ভাতা প্রকল্প সবই রয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখানে দিদি কোথাও যে পশ্চিমবঙ্গে এত কর্মসংস্থান হবে, এত শিল্প হবে, এত নিয়োগ হবে, এরকম কোনো উল্লেখ নেই। কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, শিক্ষা খাতের কোন রকম কোনো বাজেট নেই, কোনো উল্লেখ নেই, স্বাস্থ্যের কোনো বাজেট নেই, কোনো উল্লেখ নেই, শিল্পের কোনো বাজেট নেই, কোনো উল্লেখ নেই, পরিষ্কার স্পষ্ট কোনো উল্লেখ নেই এখানে, একদম জলের মতো। এবারে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যদি বলুন যে নিয়োগের ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা বলুন, সম্পূর্ণ তদন্তে গিয়ে ঠেকেছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি বহুবার আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি এবং বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে কি অবস্থা, তা নতুন করে আমি আর বলবো না। এবার চলে আসি পরবর্তী স্টেপে চলে আসি, অর্থাৎ বিজেপি সরকার। এবার বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে তারা যে প্রতিজ্ঞার কথাগুলো বলেছে সেই প্রতিজ্ঞাগুলো আগে শোনাচ্ছি, তারপরে তার ভালো দিক এবং খারাপ দিক বলবো। আচ্ছা, প্রথম প্রতিজ্ঞা হচ্ছে, একদম প্রথম থেকে শুরু করছি। প্রথম প্রতিজ্ঞা যে অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবে। কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেটের রাজ নির্মূল হবে। কেন্দ্রীয় হারে ডিএ নিশ্চিত করা এবং 7ম বেতন কমিশন লাগু হবে। 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন লাগু হবে। 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি, 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা প্রদান, কর্মসংস্থান যতদিন না হবে 3,000 টাকা করে প্রদান করা হবে। মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড, চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ব্যবস্থার কথা বলা হচ্ছে। মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা ভাতা, লক্ষ্মী ভান্ডারের মতো করে বলা হচ্ছে 3,000 টাকা। ধান, আলু, আম চাষে ফসলের ন্যায্য মূল্য। শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং মৎস্য রপ্তানিকারক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। অভিন্ন দেওয়ানি বিবিধ বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন এবং গবাদি পশু পাচার রোধ। তারপর দার্জিলিং চা বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকরণ। 8ম তফসিলে কুরমালি এবং রাজবংশী ভাষায় অন্তর্ভুক্তি। আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু। বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে উন্নয়ন। তারপর পরবর্তীতে বলা হচ্ছে যে, আচ্ছা আরো রয়েছে, আমি বলছি। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে রাজ্যের সব চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। মহিলাদের জন্য 100% বিনা শুল্ক পরিবহন। সন্দেশখালীর মতো ঘটনা রুখতে প্রাক্তন বিচারপতিদের পর্যবেক্ষণ তদন্ত।
গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা, নারী স্বনির্ভরতার বাড়াতে 75 লাখ প্রতি দিদি দিদি দিদি, আর মহিলাদের নিয়ে তৈরি হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আচ্ছা, আরো রয়েছে আমি সেগুলো বলছি। আচ্ছা, এবারে কি বলা হচ্ছে যে উত্তরবঙ্গে এইমস এবং ক্যান্সার বিশ্ববিদ্যালয় হবে, বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করবে। তারপর 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন লাগু হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যুবকদের 15,000 টাকা বলতে যারা 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 যোগ্য চাকরি হারিয়েছে, চাকরি হারারা যারা চাকরি হারিয়েছে, যতদিন তাদের চাকরি সুনিশ্চিত তাদের জন্য, ঠিক আছে, এটা 15,000 টাকা। দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত যুবক যুবতীদের 5,000 টাকা পর্যন্ত, যুবক যুবতীদের যারা দুর্নীতির কারণে চাকরি হারিয়েছে, বঞ্চিত, তাদের 5 বছরের ছাড় দেওয়া হবে বয়সের। 6 মাসের মধ্যে ইউসিসি লাগু হবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু হবে। তো দেখুন, এইটা হচ্ছিল বিজেপি সরকারের ঘোষণাপত্র, শংসাপত্র। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা তৃণমূল সরকার ঘোষণাপত্র পড়লাম এবং বিজেপি সরকারেরও ঘোষণাপত্র পড়লাম। তো এই যে দুটো দলের ঘোষণাপত্র পড়ার পর আমরা এটুকু উপলব্ধি করতে পারলাম যে তৃণমূল সরকারের যে ঘোষণাপত্র, সেখানে শুধুমাত্র ভাতা প্রকল্প ছাড়া কোনো কিন্তু চাকরি, কর্মসংস্থান, শিল্পের কোনো উল্লেখ নেই। আর বিজেপি সরকারের যে ঘোষণাপত্র, সেখানে ভাতাও রয়েছে, আবার চাকরি, কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তো আমি প্রথমে বিজেপি সরকারের কয়েকটা ভালো দিক বলি, তারপরে আমরা সমালোচনামূলক দিকে আসবো। ভালো দিক বলতে কি, এই যে কথা বলা হয়েছে যে 45 দিনের মধ্যে তারা 7ম পে কমিশন লাগু করবে এবং কেন্দ্রীয় হারে ডিএ দেবে। যদি এটা বাস্তবে লাগু হয়, যদি এটা করতে পারে, তবে আমার এটুকু বিশ্বাস, অন্যান্য রাজ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো ডিএ দেয়, অনেক ভালো পরিমাণ ডিএ দেয় এবং বেশি ডিএ দেয় পশ্চিমবঙ্গের থেকে। তো যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, এটা 100% যে আমাদের এখানে ডিএ বাড়বে, এটা গ্যারান্টি, এটা বোঝা যাচ্ছে। কারণ তার ক্ষমতায় আসলে ডিএ যদি কেন্দ্রীয় হারে নাও করে, ডিএ কিন্তু বাড়বে, এটা পরিষ্কার। আর 7ম পে কমিশন লাগু হবে। যদি লাগু হয়ে যায় 7ম পে কমিশন এবং ডিও যদি কেন্দ্রীয় হারে লেগে যায়, তাহলে ভাবতে পারছেন যিনি একজন কনস্টেবল, তার কিন্তু বেতন শুরু হবে 45,000 টাকা থেকে, মানে মিনিমাম 40 থেকে 45,000 টাকা বেতন শুরু হবে, তার 40,000 টাকা থেকে শুরু হবে মিনিমাম। আর একজন প্রাইমারি স্কুলের টিচারের 50,000 টাকা থেকে শুরু হবে। হাই স্কুলের টিচার হলে 60-70 চলে যাবে। স্টার্টিং স্যালারি কিন্তু এরকম দাঁড়াবে যদি 7ম পে কমিশন বসে এবং ডিএ কেন্দ্রীয় হারে লাগু হয়। এটা হচ্ছে একটা ভালো দিক। দ্বিতীয় দিক যেটা বলেছে তারা, যে আমরা অমিত শাহের বক্তব্য শুনেছি যে ডিসেম্বরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো সম্পূর্ণ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট পদক্ষেপ, কারণ দীর্ঘ 10 বছর 15 বছর ধরে এই তৃণমূল সরকার যে নিয়োগগুলো করতে পারেনি, সেই নিয়োগগুলো যদি ডিসেম্বরের মাসের মধ্যে পেন্ডিং রিক্রুটমেন্ট শেষ করতে পারে, অবশ্যই শেষ করতে পারে। দেখুন, সরকার চাইলে অবশ্যই করতে পারে, কারণ সমস্ত কিছু অর্ধেক হয়ে রয়েছে, 80% 90% হয়ে রয়েছে। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে সেগুলো আটকে রেখেছে। তো এটা একটা ভালো দিক, যদি ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং যেগুলো নিয়োগ চলছে সেগুলো শেষ করতে পারে। এবং তাদের আরো সবচেয়ে ভালো যেটা লেগেছে, যে তারা বলেছে যে 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান। আমার 1 কোটি দেওয়ার দরকার নেই, যে সমস্ত পেন্ডিং গুলো রয়েছে সেগুলো নিলে পরে, এবং প্রতি বছর যদি শিডিউল ধরে, ক্যালেন্ডার ধরে, এসএসসি, টেট যে নিয়োগগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই নিয়োগগুলো ক্যালেন্ডার ধরে প্রতি বছর হয়, তাহলে কিন্তু কর্মসংস্থান তোমার প্রতি বছর যদি 10,000 করে বার হয়, তাহলে কিন্তু কারোর কোনো গায়ে বাঁধবে না, আর কেউ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই বেহাল দশা থাকবে না। যেমন সিপিএম এর আমলে প্রতি বছর এসএসসিটা হতো, বিভিন্ন রিক্রুটমেন্ট গুলো রেগুলার হতো, যদি সেরকম হয়। গেল। আর কি ভালো দিক রয়েছে? আর ভালো দিক এর মধ্যে শিল্পের কথা বলা হয়েছে। শিল্পের কথা বলা হয়েছে পরিষ্কার ভাবে, যে বিভিন্ন পাট শিল্প থেকে শুরু করে বিভিন্ন হাত তৈরি করা হবে, বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি আসবে, পাট শিল্প, বিভিন্ন চাষ, বিভিন্ন কিছু বলা হয়েছে, শিল্প ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, এগুলো খুব ভালো দিক। এবং নারী নিরাপত্তার জন্য বিভিন্ন স্কোয়াড, দুর্গা স্কোয়াড, বিভিন্ন কিছু বলা হয়েছে। তো আমরা এখানে দেখুন, বাস্তব দিয়ে যদি তুলনা করি, তাহলে বিজেপি যে ঘোষণাপত্র দিয়েছে সেটা যুক্তিযুক্ত এবং পশ্চিমবঙ্গের জন্য এগুলো একান্ত প্রয়োজন এবং ভীষণভাবে জরুরি যেগুলো বলেছে। আর যেগুলো দিদি জোর দিয়েছে সেগুলো কিন্তু জঘন্যভাবে প্রয়োজন নেই, এবং সেগুলোর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বাস্তবতা, পশ্চিমবঙ্গ যা চায় তার কিন্তু 1%ও কিন্তু সেই ঘোষণাপত্রে নেই। এবার চলে আসি আমাদের বিজেপি সরকারের যে ঘোষণাপত্র, তার কিছু সমালোচনার পথ বলতে, এই দেখবেন যে বলা হচ্ছে যে 33% সংরক্ষণ মহিলাদের জন্য। তো 33% মহিলাদের জন্য সংরক্ষণ করলে ছেলেদের জন্য যে বিষয়টা রয়েছে, সেখানে কিন্তু কম্পিটিশনটা আকাশ ছোঁয়া চলে যাবে। ছেলেরা একটু পেছনে পড়ে যাবে। আচ্ছা, 2 নম্বর চলে আসি, সেটা হচ্ছে যেটা
পরিবহন ব্যবস্থা, মহিলাদের জন্য যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বিনা শুল্কে করা হচ্ছে বলা হচ্ছে যেটা, তো সেটা যদি করা হয়, এবার দেখুন যখন আম আদমি পার্টি দিল্লি, যেটা আমি ভিডিও সকালেই বলেছিলাম, যে দিল্লিতে যখন ছিল আম আদমি পার্টি তখন তারা বিনা শুল্কে পরিবহন ব্যবস্থা করেছিল, তখন তারা বলেছিল ফ্রি রাজনীতি করছে, বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি দিচ্ছে, হ্যাঁ, রাজ্যটাকে ভিখারি বানিয়ে দিচ্ছে, বিভিন্ন কিছু মন্তব্য ছিল। কিন্তু তারা যখন এখন এটা বাংলায় করলো তখন কিন্তু বাংলা খুব ভালো, তখন বাংলা এই প্রকল্প খুব, এই প্রজেক্ট খুব ভালো। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, সমস্ত রাজ্যে ভাতা প্রকল্প অতপ্রতভাবে জড়িয়ে গেছে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে। এবার আমরা কিন্তু সবাই প্রত্যেকেই ভাতার বিরোধিতা করি, কিন্তু দেখুন এখানে তৃণমূল সরকার সম্পূর্ণ ভাতা প্রকল্পের উপর দাঁড়িয়ে 15টা বছর রাজ করছে। এবার বিজেপি সরকার সাহস পাচ্ছে না যে আমরা শুধুমাত্র কর্মসংস্থান, শিল্প, চাকরির কথা বলে আমরা ক্ষমতায় আসতে পারবো, তাই কিন্তু তারা এই শিল্প, কর্মসংস্থান, চাকরির পাশাপাশি ভাতাটাকেও রেখেছে। অথচ আমাদের দিদি কিন্তু শুধুমাত্র ভাতা প্রকল্পের উপর ভিত্তি করে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চাইছে। এটা হচ্ছে আমার মতামত, আমি যেটুকু অ্যানালাইসিস করে পেলাম। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কাকে ভোট দেবেন কাকে দেবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনাদের কনস্টিটিউশনাল রাইট রয়েছে, সেই রাইট অনুসারে যাকে মন চায় তাকে ভোট দিন। তবে অবশ্যই পরবর্তী প্রজন্মের কথা ভেবে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোন দিকে যাবে তার উপর আগামী প্রজন্ম, আগামী 50 বছরে এই পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে দাঁড়াবে, যেখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি ধ্বংস হবে নাকি পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে সেরা রাজ্যে রূপান্তরিত হবে, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে যে কাকে ভোট দেবেন। আবার বলছি, আমি কখনোই বলবো না যে আপনি বিজেপি কে ভোট দিন, আমি কখনোই বলবো না আপনি কংগ্রেসকে ভোট দিন, আইএসএফ কে ভোট দিন, সিপিএম কে ভোট দিন। আপনার যাকে মন চায় তাকে ভোট দিন, তবে অবশ্যই নিজের বিবেককে একবার প্রশ্ন করে তারপরে ভোটটা দেবেন। নিজের বাড়িতে মা বোন রয়েছে, আমাদের আরজিকর কাণ্ড, দুর্গাপুর কাণ্ডর কথা মাথায় রাখবেন, এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে সেটার উপর ভাববেন, পশ্চিমবঙ্গের শিক্ষার কথা ভাববেন। বিশেষ করে আপনার ছেলে মেয়ে আজ একটা বেসরকারি বিদ্যালয় যেভাবে মাথা গজিয়ে উঠেছে, একটা বেসরকারি বিদ্যালয়ে একজনকে পড়াতে গেলে তার মাসে কমসে কম 8,000 10,000 টাকা করে ইনকাম করতে হবে, তাকে শুধুমাত্র তার ছেলের পিছনে খরচ করতে হবে। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করবেন, নারী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনার যাকে মন চায় আপনি তাকে ভোট দেবেন।